সৎসঙ্গ আশ্রমে এসে পৌঁছালো সেই দুঃসংবাদ। বিভৎস বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। আশ্রমে কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ল আশ্রম নিবাসী ভক্ত ব্রজগোপাল দত্ত রায় ও বাসুদেবদা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। সমগ্র পরিবেশ থমথমে হয়ে উঠল, কিন্তু ঠাকুরের মুখের হাবভাবে তেমন পরিবর্তন দেখা গেল না। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আসল ঘটনায় ঢোকবার আগে ঘটনাটা যাকে নিয়ে তার পরিচয়টা একটু জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শ্রী ঠাকুরের সময়কার ঠাকুরের এক পার্ষদ ব্রজগোপাল দত্ত রায় পেশায় ছিলেন উকিল। 1330 বঙ্গাব্দের 28শে শ্রাবণ তিনি এবং তাঁর স্ত্রী সৎনাম গ্রহণ করেন। কিছুদিন পরেই মাতা মনমোহিনী দেবীর কাছে নিবেদন করেন তারা আশ্রমে থেকে আশ্রমিক জীবনযাপন করতে চান। তাদের ছেলে রজত তখন খুব ছোট। স্নেহকোমল কণ্ঠে মাতা মনমোহিনী দেবী তাদের বললেন, তোদের কোলে কচি শিশু, ও আরেকটু বড় হোক, আর কিছুদিন পরে বরং যাবি। ওখানে যে খুব দুঃখ কষ্ট সহ্য করে থাকতে হয়। আশ্রম জীবন খুবই কষ্টের জানা সত্ত্বেও সমস্ত দুঃখ কষ্ট নিয়ে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আশ্রমে থাকতে চাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তারা। তখন মাতা মনমোহিনী দেবী তাদের বললেন, কয়েকদিন পরে আমি আশ্রমে যাচ্ছি, ওখানে গিয়ে অনুকূলের কাছে তোদের কথা বলবো। এরপর ঠাকুরের অনুমতিক্রমে 1330-এর ফাল্গুন মাসে ব্রজগোপালদা নিজের সমস্ত জমি জায়গা পরিবারের সদস্যদের দিয়ে স্ত্রী ও শিশুপুত্র সহ চলে আসেন আশ্রমে। তাকে নিয়েই ঘটনা। একদিন আশ্রমে এসে পৌঁছালো তাকে নিয়েই সেই দুঃসংবাদ। যখনকার কথা বলছি তখন ঠাকুর থাকতেন পাবনাতে, পাবনা আশ্রমে। তখন পাবনা থেকে কলকাতা আসতে হলে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত বাসে গিয়ে ঈশ্বরদী থেকে ট্রেন ধরে কলকাতা আসতে হতো। একবার ঠাকুরের নির্দেশে একটি জরুরি কাজে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন ব্রজগোপালদা এবং সঙ্গে যাবেন ইষ্টভ্রাতা বাসুদেব গোস্বামী। লাটিমদা নামেই যিনি বেশি পরিচিত। আশ্রম থেকে ঈশ্বরদী স্টেশনে যাওয়ার দুটি বাস ছাড়ে সকালের দিকে। প্রথমটি ধরতে পারলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে মনে করে সকাল সকাল রওনা হয়েছেন দুজনে। কিছুক্ষণ পরেই আশ্রমে খবর এলো সেই ঈশ্বরদী স্টেশনে যাওয়ার প্রথম বাসটি লেভেল ক্রসিংয়ের সামনে অ্যাক্সিডেন্ট করেছে। ভয়ানক অ্যাক্সিডেন্ট, কেউ বেঁচে নেই। মাতা মনমোহিনী দেবী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে উচ্চস্বরে বলতে থাকেন, পরমপিতা, আমি কি পাপ করেছি যে আমার এমন ক্ষতি হলো। সমগ্র আশ্রমের পরিবেশ থমথমে হয়ে উঠল। ব্রজগোপালদার স্ত্রী প্রিয়লতা দেবী একবার ছুটে যাচ্ছেন ঠাকুরের কাছে, আরেকবার নিজের ঘরে গিয়ে বিছানায় আশ্রে পড়ছেন। শিশু রজতের তখনও বোধ জন্মায়নি। সে নির্বিকারভাবে বাড়ির কাজের মেয়েটিকে ডেকে বলছে, জানো আবেদের মা, আমার বাবা না মরে গেছে। আবেদের মা ধমক দিয়ে বললে, চুপ কর, অমন অলক্ষণের কথা কয় না। ঠাকুর বসে আছেন গম্ভীর মুখে, কিন্তু তাকে দেখে বিশেষ বিচলিত হয়েছেন বলে মনে হচ্ছে না। ঠাকুরের নির্দেশে কাজে বেরিয়ে এইভাবে চলে যেতে হলো ব্রজগোপাল দত্ত রায়ের মতো একজন ভক্ত মানুষকে। আশ্রমে কিছু গুঞ্জন শুরু হয়ে গেল, কিন্তু সেদিন কি ঘটেছিল তা পরিষ্কার হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হলো। কলকাতা থেকে আশ্রমে এসে পৌঁছালো একটি টেলিগ্রাম। পাঠিয়েছেন ব্রজগোপাল দত্ত রায়। ঘটনার দিন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ঈশ্বরদীর অভিমুখে রওনা হয়েছিলেন দুজনে। গোপালদা খানিক এগিয়ে গিয়েছিলেন, বাসুদেবদা আসছিলেন একটু পরেই। হঠাৎ বাসুদেবকে ডাকলেন ঠাকুর। ডেকে আপাতদৃষ্টিতে গুরুত্বহীন অনেক গল্প করতে শুরু করলেন। এদিকে ব্রজগোপালদা অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠছেন বাসুদেবদা না এসে পৌঁছানোতে। বাসুদেবও ভিতরে ভিতরে উসখুস করছেন, কিন্তু ঠাকুর কথা বলছেন, সেখান থেকে তো চলে আসা যায় না। ঠাকুরের গল্পও যেন আর ফুরায় না। এটা ওটা সেটা অপ্রয়োজনীয় হাজার হাজার কথা বলে চলেছেন। অবশেষে যখন বিদায় দিলেন তখন অনেকখানি সময় পেরিয়ে গিয়েছে। ব্রজগোপালদা বাসুদেবকে দেখে উত্তেজিত হয়ে দেরির কারণ জিজ্ঞাসা করে জানলেন যে ঠাকুরই আটকে রেখেছিলেন এতক্ষণ। দুজনে দ্রুত বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন প্রথমের বাসটি ছেড়ে গেছে। কি আর করা যাবে, পরের বাসেই রওনা হলেন। ঈশ্বরদী স্টেশনে যেতে বাসটিকে লেভেল ক্রসিং পেরিয়ে যেতে হতো। লেভেল ক্রসিংয়ের বেশ খানিকটা আগেই বাসটা দাঁড়িয়ে পড়ল। আর যাবে না বাস, কারণ প্রথমের বাসটি লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। বহু লোক হতাহত। দুজনেই মুহূর্তের মধ্যে অনুভব করলেন চতুর্চূড়ামণি কীভাবে রক্ষা করেছেন তাঁদের। যদি বাসুদেবকে ডেকে গল্প না করতেন শ্রী ঠাকুর, দুজনেই প্রথমের বাসটিতেই চড়তেন এবং দুজনকেই এই অ্যাক্সিডেন্টেই পড়তে হতো। যাই হোক, কিছুটা হেঁটে স্টেশনে পৌঁছে সেখান থেকে ট্রেন ধরে কলকাতা পৌঁছেছিলেন তারা। তখন তো আর মোবাইল ফোন ছিল না। কলকাতা পৌঁছেই ব্রজগোপাল দাদের মনে হয়
এই দুর্ঘটনা নিয়ে আশ্রমে বিভ্রান্তি ছড়াতে পারে। তারা তৎক্ষণাৎ নিরাপদ পৌঁছ সংবাদ জানিয়ে টেলিগ্রাম করে দেন। টেলিগ্রাম আসাতে আশ্রমের উপর থেকে আশঙ্কার জগদ্দল ভার অপসারিত হলো। ঠাকুর একবার বলেছিলেন, হ্যান্ডেলটা হাতে না পেলে আমি কিছুই করতে পারি না, কিন্তু হ্যান্ডেলটা হাতে পেলে আমি তার কোষ্ঠী ওলটপালট করে দিতে পারি। 1936 থেকে 1937 নাগাদ একবার ব্রজগোপালের পরিবারে নেমে আসে রোগরূপী মহাবিপদের বিপর্যয়। ব্রজগোপালদা নিজের অর্শের রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার সঙ্গে দেখা যায় সারা গায়ে ছোট ছোট স্ফোটক। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। সহধর্মিণী প্রিয়লতা আক্রান্ত হন বেরি বেরি রোগে। একই সঙ্গে পুত্র রজত বরণের হয় প্লুরিসি। সে এক অবর্ণনীয় দুর্দশা। তিনজনেই শয্যাগত। কে কার সেবা করে, কে বা কার পথ্য প্রস্তুত করে, আর চিকিৎসাই বা হবে কোন উপায়ে? ব্রজগোপাল কোনো অবস্থাতেই নিজের দুরবস্থা ঠাকুরের গোচরে এনে তাকে বিমর্ষ করে তুলতে চান না। শেষে ঠাকুর আশ্রমস্থ চিকিৎসক সবাইকে নিয়ে একেবারে সদল এলেন ব্রজগোপালের ঘরে। জঙ্গল পরিবেষ্টিত একটি উত্তরমুখী অপরিসর ঘরে থাকতেন ব্রজগোপাল। অচিরেই সেখান থেকে তাদের স্থানান্তরিত করে জোর কদমে চিকিৎসার ব্যবস্থা করলেন ঠাকুর। কিন্তু এরই মধ্যে একদিন ব্রজগোপাল ঘটনী প্রিয়লতাকে দেখতে গিয়ে চিকিৎসক প্যারীমোহন নন্দী ঠাকুরকে জানালেন শেষ অবস্থা, বোধহয় রাতও কাটবে না। শোনামাত্র ঠাকুর ছুটে গেলেন রোগিণীর কাছে। নিজে ওষুধ দিলেন এবং যেখানে যত চিকিৎসক জানা আছে সবার কাছে লোক পাঠিয়ে টেলিগ্রাম করে সম্ভাব্য যত রকম চিকিৎসা হতে পারে তার ব্যবস্থা করালেন। 24 ঘন্টা স্নানাহার ইত্যাদিও করেননি শ্রী ঠাকুর। সম্পূর্ণভাবে নিযুক্ত থেকেছেন প্রিয়লতার চিকিৎসার ব্যাপারে। অবশেষে ধীরে ধীরে সংকট কেটে গেল। দীর্ঘ রোগভোগের পর একে একে সকলেই সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীকালে কোষ্ঠী দেখে জানা যায় বড় খারাপ যোগ ছিল তাদের পরিবারে। প্রথমে মৃত্যু হতো ব্রজগোপালদার, তারপরে পুত্র রজত বরণের, তারপরে রজতের মা প্রিয়লতা দেবীর।